বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কবিতার আধুনিক ধারার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিস্থাপনকারী এবং বাংলা সাহিত্য জগতে এজন্য তিনি হয়ে আছেন অমর। বাংলা সাহিত্যের অপর প্রান্তে আরেকজন কবি ছিলেন বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি নজরুল ইসলাম। যখন তার মৃত্যুকে শোক প্রকাশ করেছিলেন, তেমনই এক মৃত সত্তার প্রকাশ করেছিলেন কবি শঙ্খ ঘোষ তার যমুনাবতী কাব্যে। সেখানে তিনি বলছিলেন, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। স্বার্থলোলুপ দৃষ্টিতে ভরা এই নিষ্ঠুর সমাজে ভীষণ চতুর পুঁজিবাদ সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে একটা বিশৃঙ্খলা রচনা করেছিল। তখন পৃথিবী হয়ে উঠেছিল এক মনুষ্যত্বহীন। সেই মনুষ্যত্বহীন পৃথিবীর জন্য কবিরা একটা আর্জি, মানুষ হবার জন্য যখন যজ্ঞ হবে আমার হাড়ে, অস্তর গুরু আমায় করো ক্ষমা। চরম হতাশায় সেই ব্যর্থ কবি তখন মাঠ ছাড়লেন না। তাছাড়া তিনি ছাড়ার পাত্রই নয়। তিনি এক ইতিবাচক ভাবনা নিয়ে আশার আলো না ছেড়ে ঘুরে দাঁড়ানোর জন্য লিখলেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রিয় ছাত্রছাত্রীরা, চ্যানেলের আলোচনাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হয়। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিক ছিলেন অজিত কুমার ঘোষ। তিনি একদা এক সময় বাংলা সাহিত্যের অন্য একজন প্রখ্যাত কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ সম্পর্কে বলেছিলেন, শঙ্খ ঘোষের কবিতার ভাষা সর্বদা কাব্যিক, কিন্তু সেই সঙ্গে সরল এবং স্বচ্ছ। তার কবিতার মধ্যে সোজাসাপটা বোধ, আরেকদিকে ভাষার জটিলতা একসাথে কাজ করে, যা পাঠককে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। সত্যই জীবনানন্দ দাশের পরবর্তী বাংলা সাহিত্যের ইতিহাসে হেয়ালি বর্জন করে সহজ সরল ভাষায় শিল্পময় কাব্য অবয়ব করে তুলেছিলেন তিনি হলেন শঙ্খ ঘোষ। কবি এই শঙ্খ ঘোষ সম্পর্কে আজকে আলোচনা করব, এবং সেই শঙ্খ ঘোষের একটি উল্লেখযোগ্য কবিতা, যেটি দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটির লাইন ধরে আলোচনা করব। তার আগে কবি পরিচিতি, যুদ্ধের প্রেক্ষাপট, কবিতার উৎস সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আসি কবি শঙ্খ ঘোষ সম্পর্কে। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। ছদ্মনাম ছিল কুন্তক। পিতা ছিলেন মনীন্দ্র কুমার ঘোষ, মাতা অমলাবালা দেবী। কবির প্রথম কাব্য ছিল দিনগুলি রাতগুলি। শঙ্খ ঘোষ প্রখ্যাত একজন কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক। বাংলা কবিতার আধুনিক ধারায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিস্থাপনকারী, এবং বাংলা সাহিত্য জগতে তার এই অবদান তাকে অমর করে রেখেছে। কবিতার মানবিক আবেগ কিংবা সমাজের প্রতি দায়বদ্ধতা, সৃজনশীলতার প্রতি গভীরতা, আধুনিকতা ক্ষেত্রেও সব একত্র মিলেমিশে গিয়েছে। তিনি কবিতা, কি প্রবন্ধ, কি ছোট গল্প, কি সমালোচনা প্রভৃতি লেখার মাধ্যমে বাংলা সাহিত্যের এক নতুন ধারার সূচনা করেছিলেন। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আয় আরো বেঁধে বেঁধে থাকি এই আলোচ্য কবিতাটি কবি শঙ্খ ঘোষ, উৎস জলি পাষাণ হয়ে আছে 2004 কাব্যগ্রন্থের অন্তর্গত এটি। এই কবিতাটি 2000 থেকে 2003 সালের মধ্যে রচিত কবিতাগুলি প্রকাশ পেয়েছিল, এবং জলি পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 2004 সালে। এই কাব্যগ্রন্থে মোট 31টি কবিতা আছে। তার মধ্যে একটি অন্যতম কবিতা হলো, যার 31 নম্বর, সেটি হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতায় যুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে
কবি বিশ্ব শান্তির বার্তা রচনা করার কথা বলেছেন। তিনি সেই সময় কিছু যুদ্ধ কথা তিনি তার চক্ষুষ ভাবে তার প্রমাণ ছিলেন। সেই ঘটনা তার মনে দাগ কেটেছিল। তার মধ্যে বেশ কয়েকটি যুদ্ধের মধ্যে ছিল প্রধানত এই তিনটি। এক, 1980 সালে থেকে 1988 সালে ইরাক ইরান যুদ্ধ, 1990 থেকে 1991 ইরাক কুয়েত যুদ্ধ, আর 1999, এখানে একটা লেখা হয়নি, 1999 ভারত পাক যুদ্ধ বা কার্গিল যুদ্ধ। প্রতিটা যুদ্ধ আমরা হালকাভাবে জেনে নিই, তাহলে বুঝতে পারবো যে কি নৃশংস ভয়াবহ তার চিত্র কবি সাক্ষী ছিলেন, যে কারণে তিনি বলতে বাধ্য হয়েছিলেন আমাদের পথ নেই কোনো। ইরাক ইরান যুদ্ধ, এটি কিন্তু ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে দীর্ঘতম এক বিধ্বংসী যুদ্ধগুলোর মধ্যে একটি। এটি ইরাক আর ইরানের মধ্যে সংঘটিত হয়েছিল প্রধানত রাজনৈতিক ও ধর্মীয় আঞ্চলিক শক্তির দ্বন্দ্বের ফলস্বরূপ। এটি যুদ্ধের মূল কারণের মধ্যে ছিল সীমান্ত বিরোধ। ইরাক আর ইরানের মধ্যে ছিল একটা সাত আল আরব নদী, যা দুই দেশের মধ্যে সীমান্ত নদী, বর্ডার বলা যায়। ইরাক দাবি করেছিল এই নদীর নিয়ন্ত্রণ তার রয়েছে, যা ইরানকে ক্ষুব্ধ করেছিল। আরটা আইডিওলজিক্যাল বিরোধ। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর শিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ইরাকের সাদ্দাম হোসেন সুন্নি মুসলিম এবং তিনি শিয়া বিপ্লবকে তার দুই দেশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়তে চাচ্ছিলেন না। এর ফলে দুটি দেশের মধ্যে একটা ধর্মীয় মতভেদ তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, ক্ষমতা অঞ্চলগত আধিপত্য। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানকে তার অঞ্চলের আধিপত্যের জন্য হুমকি মনে করতেন এবং ইরানের বিপ্লবী শাসন ব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করেছিলেন। ইরান একইভাবে ইরাককে বিপজ্জনক মনে করেছিল। যুদ্ধের ঘটনায় দেখা যায় 1980 সালে সেপ্টেম্বর 22 তারিখে ইরাক ইরানকে আক্রমণ করে ব্যাপক যুদ্ধে লিপ্ত হয় দুই দেশ। ইরাক দ্রুত ইরানের সীমান্তবর্তী অঞ্চলগুলোর দখল নেয়। প্রথম দিকে ইরাকের বাহিনী কিছু সাফল্য অর্জন করলেও ইরান তাদের শক্তিশালী প্রতিরোধ করে তোলে। যুদ্ধ বেশিরভাগ সময় পৃথক শহরগুলিতে বা সীমান্ত অঞ্চলে সংঘটিত হয়েছিল ভারী গোলাবর্ষণ এবং বিমান হামলার দ্বারা। শেষ অবস্থায় দেখা যায় যুদ্ধের ফলে প্রায় 1 মিলিয়ন মানুষের মৃত্যু হয়, বিশাল মানবিক ক্ষতি হয়, আর এর মধ্যে কোনো একটা সিদ্ধান্তে আসে না, কেউ পরাজয় বা কেউ জয় হয় না। 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধটা শেষ বা সমাপ্তি ঘোষণা করা হয়। বিরতি চুক্তি সই করা হয় দুই দেশের মধ্যে। যুদ্ধের কোনো বিজয়ী পাওয়া যায়নি এবং দুই দেশের সীমান্ত আগের অবস্থায় আবার ফিরে আসে। পরবর্তী একটি যুদ্ধ ছিল সেই ইরাক ইরান যুদ্ধের পরেই ইরাক ও কুয়েত যুদ্ধ। মূলত ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতের মধ্যে একটা সংগঠিত সামরিক এই সংঘর্ষ। ইরাকের তুলনায় কুয়েত অনেক ছোট দেশ, যা পরবর্তী বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক সংঘাতে পরিণত হয়। অনেকে মনে করা হয় এই কুয়েত ছিল ইরাকেরই 19তম রাজ্য। তবে এই বিরোধের কারণ কি? কারণ ছিল সামগ্রিক রাজনৈতিক কারণ। সাদ্দাম হোসেন কুয়েত তার অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখতেন এবং দাবি করতেন কুয়েত ঐতিহাসিকভাবে ইরাকেরই অংশ। তিনি কুয়েতের স্বাধীনতা স্বীকার করতে অস্বীকার করেছিলেন। তেল উৎপাদন আর মূল্য নিয়ন্ত্রণ, এই নিয়েও সমস্যা। ইরাক আর ইরানের যুদ্ধে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিল ইরাক। এই সময় কুয়েত ইরাককে নানানভাবে ঋণ দিয়েছিল। এই ঋণের পরিমাণ অতিরিক্ত হয়ে যাওয়ায় কুয়েত ইরাকের তেলের দামের উপর নিয়ন্ত্রণ রাখছিল বলে এটা অভিযোগ করে। কারণ এর পেছনে কুয়েত তার ঋণ সমস্ত পরিশোধের কথা বলে, প্রায় 14 বিলিয়ন। সেই অর্থ সে শোধ করে না, বরং কুয়েতের নামে ইরান যে তেলের উৎপাদনের উপর যে ওপেকের নিয়ন্ত্রণ আছে তার অতিরিক্ত উৎপাদন করছে, এটা তার উপর একটা অভিযোগ করে। সাদ্দাম হোসেন দাবি করেন কুয়েত বেশি তেল উত্তোলন করছে, যা বিশ্ববাজারে তেলের মূল্য কমিয়ে দিয়েছে। এতে ইরাকেরও তেল রপ্তানি আয়ে ক্ষতি হচ্ছে। অনুমান করা হয়েছিল যে সে সময় $1 তেলের মূল্য কমে যাওয়া মানে বছরে $1 বিলিয়ন অর্থের ক্ষতি হবে ইরাকে। ঋণ এবং অর্থনৈতিক চাপ। ইরাক কুয়েত থেকে 1980 এবং 1988 এই 2 সালের মধ্যে যে 8 বছর ইরাক ইরান যুদ্ধ করেছিল, $14 বিলিয়ন ঋণ নিয়েছিলেন। এই ঋণ সাদ্দাম হোসেন পরিশোধ করতে চাননি, বরং চিঠি দ্বারা তা মকুবের কথা বলেছিলেন। আর অন্য দিক থেকে ইরাকের একটি স্থান রুমালিয়া, এখান থেকে কুয়েত তেল চুরি করেছে এই অপবাদ তার উপর দিয়েছিল। তার পরিবর্তে ইরাক কুয়েতের উপর একটা ঋণের দাবি করে। কুয়েত সেই ঋণটা দিতে পরিশোধ
করতে অস্বীকার করে। সীমান্ত বিরোধ। ইরাক কুয়েতের মধ্যে সীমান্ত সংক্রান্ত ঐতিহাসিক বিরোধ ছিল। এই কারণে 1990 সালে আগস্ট মাসে তিনি কুয়েত আক্রমণ করেন। 1990 সালে সেই 2 আগস্ট ইরাক কুয়েত আক্রমণ করে। 1991 সালে যা গালফ ফায়ার উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত। আমেরিকা তার মিত্র দেশগুলি কুয়েতের পক্ষ শুরু নেয়। প্রথম তার পক্ষ নেয়নি, পরবর্তীতে নেয় এবং বহু দেশ একত্রিত হয়ে, প্রায় 38টি দেশ একত্রিত হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইরাকের সৈন্য থেকে কুয়েতকে মুক্ত দেয় 1991 সালের ফেব্রুয়ারিতে। আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ 1999 কার্গিল। ভারত ও পাকিস্তানের মধ্যে এটা একটা সীমান্ত যুদ্ধ যা কাশ্মীর অঞ্চলের কার্গিল জেলার পাহাড়ি এলাকায় সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের মূল কারণ ছিল পাকিস্তানি সেনাবাহিনী ও সন্ত্রাস গোষ্ঠী ভারতের সীমান্তে প্রবেশ করা ও ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা। পাকিস্তান 1999 সালের মে মাসে কাশ্মীরের কার্গিল জেলার বিভিন্ন উচ্চভূমিতে তাদের বাহিনী আর সন্ত্রাসী সংগঠনগুলিকে মোতায়েন করে কাশ্মীরের নিয়ন্ত্রণ স্থাপন করে। 1999 সালে মে মাসে পাকিস্তানি বাহিনী ভারতের সীমান্তে অনুপ্রবেশ করে এবং পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার জন্য অপারেশন বিজয় চালায় ভারতীয় সেনাবাহিনী। যথারীতি শেষমেশ এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয় ঘটে এবং অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জয়লাভ করে। এই সমস্ত যুদ্ধ বিধ্বস্তের কথা কবিতার বিষয়বস্তুর মধ্যে আমরা পাবো। তার একটা সংক্ষিপ্ত রূপ আমি এখানে বলছি, তারপর আমরা কবিতায় প্রবেশ করব। কবিতাটিতে কবি যুদ্ধ বিধ্বস্ত, সর্বহারা, আতঙ্কগ্রস্ত মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরেছে। কবি বলেছে, মানুষের ডান পাশে ধস, বাঁ পাশে গিরিখাত, মাথার উপরে বোমারু বিমান এবং পায়ে পায়ে হিমানির পা। এই প্রতিকূল পরিস্থিতিতে মানুষের কোনো পথ নেই, তাদের ঘর উড়ে গেছে, সেই শিশুদের সব ছড়িয়ে রয়েছে চারিদিকে। কবি মানুষের ইতিহাসহীনতার কথা বলেছেন। সাধারণ মানুষের ইতিহাস নেই, কারণ ইতিহাস সবসময় ক্ষমতাবানদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। তাদের জীবন যন্ত্রণা ও ত্যাগের কথা ইতিহাসে স্থান পায়নি। তারা ভিখারি, 12 মাস তারা দূরে দূরে ঘুরে বেরিয়েছে। তারা সাম্রাজ্য শক্তির দ্বারা বিকৃত ইতিহাসের শিকার হয়েছে। শুরু করছি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির প্রতিটি লাইন ধরে আলোচনা। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই লাইনটি আমরা কবিতার মধ্যে 2 বার পাব। এখানে যে পথ কথাটি দেখতে পাচ্ছ, এই পথ কথাটি আমরা 2 বার পাব। এবং এই যে ডান পাশ, এটা মনে রাখবে ধস, বাঁ দিকে গিরিখাত, আর মাথায় বোমারু, আর নিচে হিমানির বাঁধ। যাই হোক, এই আয় আরো বেঁধে বেঁধে থাকি এই নামকরণটা কবি কোথা থেকে পেলেন? বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক অর্থাৎ বিশ্বকবি নামে পরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য একটি নাটক হলো বিসর্জন। বিসর্জন নাটকের 3য় অঙ্কের 4র্থ দৃশ্যে অপর্ণার প্রতি জয়সঙ্গ কয়েকটি লাইন উচ্চারণ করেছিল। সেই লাইনগুলির একটা ছক আমি এখানে তুলে ধরছি, দেখো। সে কোথায় যায়, তার কাছে ক্ষুদ্র বটে, তুচ্ছ বটে, তবুও তো আমার মাতৃর ধরা। তার কাছে কীটবৎ, তবুও তো আমার ভাই। অবহেলে অন্ধরত চক্র তলে দলিয়া চালিয়া যায়, তবু সে দলিত উপেক্ষিত। তারা তো আমার আপনার। আয় ভাই, নির্ভয়ে দেবতাহীন হয়ে আরো কাছাকাছি সবে বেঁধে বেঁধে থাকি। এই আয় ভাই নির্ভয়ে দেবতাহীন হয়ে, এখানে আয়, আর দ্বিতীয় লাইনে আরো কাছাকাছি সবে বেঁধে বেঁধে থাকি। এই আরো আর বেঁধে বেঁধে থাকি, এই কয়েকটা নিয়ে কবি শঙ্খ ঘোষ নাম করেছিলেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। যাই হোক, রবীন্দ্রনাথ তার কিন্তু বিসর্জন নাটকে আলোচ্য কবিতার প্রেক্ষাপটটি রচনা করেছিলেন। মানবতাবাদে বিশ্বাসী রবীন্দ্রনাথ সেই নাটকে জাতি ধর্মের ঊর্ধ্বে মানবতার জয় গান গিয়েছেন। তার সকলকে সমস্ত বাধা বিপত্তি তুচ্ছ করে নির্ভয়ে হাতে হাত ধরে গিয়েছে। তাই সকলকে সমস্ত ঐক্যবদ্ধ হতে বলেছেন। আর এই ভাবনায় সঞ্চারিত হয়েছে কবি এই শঙ্খ ঘোষের কবিতায়। যাই হোক, এবার আমরা মূল কবিতাটি পড়ব। আয় আরো বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। আমাদের ডান পাশে ধস, ধস মানে কি বলবো? ধস মানে হচ্ছে যে পাথর বা ইত্যাদি বড় বড় চাঙড় যখন ওপর থেকে সব এসে খসে পড়ে, পাহাড়ের উপরে আমরা দেখতে পাই ভূমিধ্বস, সেরকম।
তারপরে বলছে আমাদের বাঁয়ে গিরিখাত, মানে আমাদের বাঁ দিকে গিরিখাত, যেটি পর্বতের মধ্যস্থিত কোনো গভীর গর্ত, যা সাধারণত ভি আকৃতির হয়ে থাকে। তোমরা ভূগোলে নিশ্চয়ই পড়েছ। আমাদের মাথায় বোমারু, বোমারু মানে হচ্ছে বোমা নিক্ষেপক যে বিমানগুলো আছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি মানে তুষার, বাঁধ মানে এই জলস্রোত ঠেকানোর জন্য যে আল বা প্রাচীর, আমাদের তেমনি এই বরফের টুকরো বাঁধা। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি তার তাণ্ডব লীলায় আত্মসাত্য চরিতার্থ করার লড়াইয়ে শিকার হয়েছিল এই বহু সাধারণ মানুষ, যারা হারিয়েছিল ঘর বাড়ি, সন্তান সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন সব। মানুষের চরম শোচনীয় জীবনের সম্মুখীন হয়ে পড়েছিল। বিপন্ন বিপর্যস্ত মানুষগুলোর কাছে আর কিছুই ছিল না। ডানে বাঁয়ে ওপরে নিচে সমগ্র দিকে তারা আটকে পড়েছিল। তাদের পালাবার কোনো পথ ছিল না। তারা হয়ে গিয়েছিল পথ হারা। এই পথ হারা মানুষগুলোর আর কোথাও যাওয়ার রাস্তা ছিল না। তাই কবি বললেন, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ তাদের যে শেষ বাসস্থানটুকু ছিল তাও ধ্বংস হয়ে গিয়েছে। তাই কবি তাদের হয়ে বলছে, আমাদের পথ নেই। এখানে আমাদের 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 এইখানেই দেখো 5 বার আমাদের আমাদের বলা হয়েছে। এই আমাদের কারা? আমাদের হলো তাদেরকে বুঝিয়েছেন যারা ওই সাম্রাজ্যবাদী শক্তির তাণ্ডব লীলার শিকার হয়েছে, যে সাধারণ মানুষ, যাদের ঘর বাড়ি সন্তান সন্ততি পরিবার আত্মীয় স্বজন সব যারা হারিয়েছে, অর্থাৎ যারা সবকিছু হারিয়ে সর্বহারা হয়ে উঠেছে, সেই জীবিকাহীন অর্থহীন মানুষদের কথা বোঝানো হয়েছে। কবিও যেন তাদেরই সামিল হয়েছে। পরবর্তী বলছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ এই সর্বহারা মানুষদের যা ছিল ভবিষ্যৎ, অর্থাৎ তাদের সেই শিশুরা, তারা এখন লাশে পরিণত হয়েছে। এই সকল মানুষদের ভবিষ্যৎ বলে কিছুই নেই। তাদের সন্তান সন্ততি যে তাদের পরিচয়কে বাঁচিয়ে রাখত, আজ তারা মৃত লাশ হয়ে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। অশুভ শক্তির হাত থেকে তাদেরকে তারা রক্ষা করতে পারেনি। তা এমনকি সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে নির্মম নৃশংসভাবে নির্দয় হয়ে এই নিরপরাধ শিশুগুলিকে খুন করেছে। তারা লাশে পরিণত হয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। তাই কবি বলছেন যে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? যেহেতু তারা দেখেছে তাদের ভবিষ্যৎ যারা ছিল তাদেরকে তারা রক্ষা করতে পারেনি। তারা ওই সাম্রাজ্যবাদী শক্তির নির্মম নৃশংস হত্যা লীলার সামিল হয়ে গিয়েছে। শিশুরা সব এখন এক একটা লাশে পরিণত হয়ে গেছে। তাদের দেহ ছড়ানো ছিটানো রয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন শরীর, কোথাও পা আছে, কোথাও বা হাত আছে, কোথাও নেই মাথা। এরকম একটা অবস্থা সেই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছে তারা। সাধারণ মানুষ যারা অবশিষ্টভাবে বেঁচে আছে, তাদেরও মনে সেই একই আশঙ্কা, যেহেতু তাদের আর কোনো পথ নেই। তাই তারা বলছে, আমরাও কি তাহলে মরে যাব নাকি? কারণ তাদের তো পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। হয়তো তাদেরও এই শিশুদের মতোই মেরে ফেলবে, কারণ তাদের আর কোনো পালাবার রাস্তা নেই। অবিবেকমান সেই মানুষেরা বিধ্বংসী এই কাণ্ডকার্যের হাত থেকে পালাবার কোনো পথ তারা রাখেনি। পথহারা মানুষগুলি অসহায় হয়ে উঠেছিল। এই বিপন্ন অবস্থা থেকে মুক্তির জন্য তাদের দরকার আরো একত্রিত হয়ে থাকা। তাই তারা আহ্বান করেছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমরা যা কোটি কতক লোক বেঁচে আছি, আমরা হয়তো মরে যাব, কিন্তু মরার সময় একত্রে মরব। সেটাই তারা একত্রিত হতে বলেছে। তারা যখন অতীতের দিকে চোখ রেখেছে, দেখেছে তাদের ইতিহাস নেই, তাই তারা বলছে আমাদের ইতিহাস নেই। কারণ তাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তারা বলছে অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ পুঁজিবাদী
মানুষেরা, ক্ষমতালোভী মানুষেরা, তারা তাদের ইতিহাস রচনা করেছে, নিজেদের প্রভাব, প্রতিত্ব, খ্যাতি, মূল্যবান শক্তি, ক্ষমতাকে প্রদর্শন করেছে। তার সূত্র ধরে হয়তো সাধারণ মানুষের কিছু প্রসঙ্গ তুলে ধরেছে, কিন্তু তাদেরকে সেই ইতিহাস চোখ মুখ ঢাকা অবস্থায় রেখেছে। অর্থাৎ ক্ষমতার দম্ভ আর অহংকারের প্রলেপ দিয়ে তারা সেটাকে আস্তরণ করে দিয়েছে। তারা নিজেদের মতো ইতিহাস রচনা করেছে, যেখানে সাধারণ মানুষেরা স্থান পায়নি। অপেক্ষিত মানুষদের তারা সব নিয়ে নিয়েছে। নেওয়ার কারণে তারা হয়ে গিয়েছে ভিখারি। ফলে তাদের ইতিহাস নেই, তাদের ভবিষ্যৎ নেই, তাদের বর্তমানও সংকটময় অবস্থার মধ্যে অবতীর্ণ। এমনকি তাদের ইতিহাসের কথা এই বিশ্ব হয়তো জানে না, কারণ তাদের যা ইতিহাস ছিল তা চোখ মুখ ঢাকা। তাই তারা বলেছে তাদের ইতিহাস কেউ জানে না, কেউ জানতেও পারে না জীবনের সেই আসল সত্য তত্ত্বটি কি। তাই তাদের ভিখারির মতো আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়াতে হয় দৌড়ে দৌড়ে। এই সমস্ত দেখে অন্ধ বোবা হয়ে মনে মনে তাদের সন্দেহ জাগে এই পৃথিবীর প্রতি। এই পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো গেছে মরে। মানে এই হরতালীলার মধ্যে তারা যে বেঁচে আছে, হয়তো পৃথিবীর কোথাও না মানবিক বা ভালো কোনো দিক এখনো জীবিত আছে, তাই মনে হয়েছে পৃথিবী এখনো বেঁচে আছে। পৃথিবীর মধ্যে তারা এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি। পরমুহূর্তে মনে হয়েছে পৃথিবী হয়তো গেছে মরে। কারণ এত কিছু ঘটে যাওয়ার পরেও কোনো বিবেকবান মানুষদের কোনো এখানে সন্ধান না পেয়ে তাদের মনে এই সংশয় জাগ্রত হয়েছে। শান্তিপ্রিয় বিবেকবান মানুষ পৃথিবীতে কোথাও না কোথাও আছে, তাই পৃথিবী জীবিত। আবার মনে হয় পৃথিবী মৃত, কেননা চারিদিকে দেখা যায় সাম্রাজ্যবাদদের আগ্রাসনে প্রকৃত ইতিহাসের বিকৃতি হয়েছে। এইভাবে যাদের সবকিছু শেষ, অবশিষ্ট বলতে যখন আর কিছুই নেই, চারিদিকে যখন শূন্যতা ছাড়া সব ধূলিসাৎ, তবুও শেষ হইল না শেষের মতো অবশিষ্ট যেসব বিবেক বোধ সম্পন্ন মানুষেরা বেঁচে আছে, তারা মুক্তির পথ দেখতে পারে। তাদের মধ্যে একজন কবি, তিনি আহ্বান করেছেন সেই সকল মানুষকে সংঘবদ্ধ করে। যেহেতু তাদের কথা কেউ জানে না, তারা দূরে দূরে ফিরে চলেছে তাদের পরিচয় বা তারা যে জীবিত আছে সেই সাক্ষী দিতে। যখন কিছু কোথাও নেই, যখন কজন বেঁচে আছে, তখন সেই মুহূর্তে কবি আহ্বান করেছেন, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। মানুষের দ্বারস্থ হতে, যাতে করে ভ্রাতৃত্বের বন্ধন আরো মজবুত হয়। বন্ধনের দৃঢ়তায় এই অস্তিত্ব রক্ষার লড়াইটিকে বেঁচে থাকার শেষ সংগ্রাম হিসাবে পরস্পরের প্রতি পরস্পরের হাত রেখে নিজেদেরকে শক্ত করে তুলতে কবির এই আহ্বান, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কারণ যে মানবতার ক্ষয়ের কারণে চারিদিকে এই গণহত্যা, গণমৃত্যু, মানব মৈত্রী ভুলে ধ্বংসলীলায় মত্ত পশুর ন্যায় হিংস্র মানুষগুলো, যাদের কারণে বঞ্চিত আশ্রয়হীন অবশিষ্ট মানুষজন, সাধারণ সেই মানুষেরা বেঁচে আছে, তাও ভিখারির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে কবি মানবতার বিবেকবোধ বুদ্ধি দিয়ে ঐক্য করতে চেয়েছে। আসলে কবি যুদ্ধ শেষে একটা বিশ্ব শান্তির বার্তা এখানে দিতে চেয়েছে। তার একমাত্র পথ একত্রিত হয়ে তারা থাকা, আরো বেঁধে বেঁধে নিজের ঐক্যতার শক্তিকে আরো মজবুত করে তোলা। তাহলে আমরা এই কবিতার মধ্যে জানতে পারলাম যে এই কবিতাটির বেশ কয়েকটি দিক। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना ठीक ठीक